একটা ছেলে বা একটা মেয়ে যখন চাকরি পায় তখন তার বেতন 20,000 টাকার আশপাশে শুরু হয়। বাট আমি ধরলাম আপনি অনেক ভালো, আপনার 25,000 টাকার আশপাশ থেকে শুরু হইছে। সেইটা হলো আমি ধরে নিচ্ছি আপনি চাকরি পাইছেন। হাফের মতো মানুষ চাকরি পায় না প্রথম বছরে যখন তারা গ্র্যাজুয়েট করে তারপরে। বাট আপনি পাইছেন, আপনি ভালো এবং আপনি 25,000 টাকাই বেতন পাচ্ছেন মাসে। আরেকটা ভয়ঙ্কর অ্যাজাম্পশন, 25,000 এর মধ্যে হাফই আপনি সেভ করে ফেলেন। আপনি বাবা-মায়ের সাথে থাকেন, আপনি অত বাইরে ঘুরতে যান না। 25,000 খুব বড় টাকা না, বাট তার মধ্যেও 12,500 আপনি জমান প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে আপনি যদি 12,500 করে টাকা জমান তাহলে ওই 60 লাখ টাকা হইতে আপনার কতদিন লাগবে? উত্তর হইল 40 বছর লাগবে। আপনি বলতে পারেন, ধুর, আমি কি প্রত্যেক বছরই 25,000 টাকা কামাবো নাকি? 25,000 হলে আমার মাত্র শুরু। বাট 25,000 দিয়ে আমি শুরু করতেছি, পরের বছরই আমার ইনক্রিমেন্ট হবে, তারপরের বছর আমার প্রমোশন হবে, প্রত্যেক বছর তো এভারেজে 5-10% করে আমার বেতন বাড়বেই। কথা সত্যি, বাট এট দ্য সেম টাইম এটাও সত্যি যে ফ্ল্যাটের দামও 60 লাখ থাকবে না, ফ্ল্যাটের দামও প্রত্যেক বছর বাড়বে। আপনি যদি খুব ভালো কোথাও চাকরি পান বাংলাদেশে, সেই ক্ষেত্রে আপনার প্রত্যেক বছরে বেতন বাড়বে 5-8% মতো, যদি আপনি একদম ক্রিম অফ দ্য ক্রপস খুব ভালো কোথাও চাকরি পান। ঢাকার এমন এমন এলাকা যেগুলো এখনো ডেভেলপই হয় নাই, যেমন ধরেন পূর্বাচল, জলশিরি, বসুন্ধরার অনেকগুলা ব্লক, যেগুলো ধরেন এখনো ডেভেলপমেন্ট দূর দূরান্ত পর্যন্ত কিছু নাই, ফাঁকা জমি, ওইসব জায়গায়ও যারা ফ্ল্যাট বানাইছে সেই ফ্ল্যাটগুলোরও প্রত্যেক বছরে দাম বাড়তেছে 15-20% করে। আমরা কিন্তু এমন এমন জায়গায় হিসাবই করতেছি না যেখানে অলরেডি মানুষ থাকে। ধরেন গুলশানের নিকেতনে প্রত্যেক বছর 30-40% করেও বাড়ে কোনো কোনো জায়গায়, বাট ওগুলো হিসাবের বাইরে। আমরা আমাদের সাথে মিলে এরকম জিনিসপত্র হিসাব করতেছি। আপনি যেভাবেই অঙ্ক করেন, আপনি দেখবেন যে আপনি যদি 25 বছর বয়সে চাকরি শুরু করেন এবং 25,000 টাকা যদি হয় আপনার এভারেজ মান্থলি স্যালারি শুরুর সময়ে, একটা বাসা কিনতে, ওই 60 লাখ টাকার বাসাটা কিনতে আপনি যদি টাকা জমান হাফ আপনার বেতনের, তা আপনার ওই বাসা কিনতে কিনতে বয়স হয়ে যাবে 70। মরার কাছাকাছি সময়ে বাড়ি কিনা তো কোনো লাভ নাই, এবং এই অঙ্কের মধ্যে কোথাও না কোথাও ঘাপলা আছে, তাই না? সাউথ কোরিয়াতে কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল। রিসার্চটা ছিল অন্য আরেকটা বিষয়, বাট রিসার্চ করতে যেয়ে দেখা গেল যে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস পাওয়া গেল যে সাউথ কোরিয়ার সিওলে যারা থাকে তারা বাচ্চা নিচ্ছে না এবং তারা বিয়েও করতেছে না। তো সরকার চিন্তায় পড়ে গেল, যারা রিসার্চ করতেছিল তারাও এই ফাইন্ডিং দেখে বেশ ইন্টারেস্টেড হলো যে বিষয়টা আসলে কি, কেন সিওলে যারা থাকে তারা বাচ্চা নেয় না, কেন সিওলে যারা থাকে তারা বিয়ে করে না। অনেক ঘাটাঘাটি করে দেখা গেল যে সিওলে, সাউথ কোরিয়ার রাজধানীতে, একটা এভারেজ ফ্ল্যাট কিনতে একজন মানুষের 47 বছর, 47 বছর জমানো লাগে টাকা। ঠিক এক্স্যাক্টলি এই কাহিনীটা পৃথিবীর অনেকগুলা সিটিতে অলরেডি হয়েছে। যেসব সিটি অনেক তাড়াতাড়ি অনেক বেশি গ্রো করেছে, যেসব সিটির ধনী এবং গরিবদের মধ্যে ব্যবধান অনেক তাড়াতাড়ি বেড়েছে, এবং এইসব সিটি এইসব দেশেই অবস্থিত যেসব দেশে ওই সিটিটা ছাড়া আশপাশের সিটিগুলো অত ডেভেলপড না। আনফরচুনেটলি ঢাকা এরকম একটা শহর, এবং এই কারণেই আমরা খুব ভয়ঙ্কর একটা বিপদের দিকে আগাচ্ছি। আপনি বলতে পারেন যে বাড়িই কিনবো না, ফ্ল্যাট লাগবে না আমার, আমি ভাড়া বাসায় থেকে জীবন কাটাই দিব, কোনো সমস্যা নেই। বাট ব্যাপারটা আসলে এত সরল না। একটা ফ্ল্যাট বা একটা থাকার জায়গা অনেক কারণেই মানুষের লাগে, এবং একটা তো সাইকোলজিক্যাল, যতদিন পর্যন্ত আপনার একটা ফিক্সড ইনকাম এক্সপেন্স হিসেবে ব্যয় হইতেই থাকবে ভাড়ার হিসাবে, ততদিন পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে ফার্স্ট রুল, ওই রুলটাই এনশিওর করতে পারবেন না। যে রুলটা হলো গিয়ে এক্স্যাক্টলি জানা কত আমি খরচ করতেছি প্রত্যেক মাসে। যখন আপনি ভাড়ায় থাকেন কোথাও, তখন অনেকগুলো আনসার্টেনিটি বা ভ্যারিয়েবল ফ্যাক্টর চলে আসে নিজেদের জীবনে। তার মধ্যে একটা হলো ভাড়া বাড়তে পারে। আরো বড় আনসার্টেনিটি বা ভ্যারিয়েবল হলো ভাড়ার বাসা ছেড়ে দিতে হইতে পারে, তখন আমার নতুন আরেকটা খুঁজতে হবে। সেইটা কোথায় পাচ্ছি আমি, আমার চাকরির লোকেশন থেকে সেটা কত দূরে, আমার স্কুলের পড়তে যায় যে বাচ্চা তার লোকেশন থেকে কত দূরে, এটার উপর ভিত্তি করে অনেকগুলা খরচ আমার বেড়েও যাইতে পারে। স্কুলের ডিস্টেন্স যদি অনেক বেশি হয় তাহলে আমার ট্রান্সপোর্ট খরচ বেড়ে যাবে, চাকরির ডিস্টেন্স যদি আমার বেশি হয় তাহলে আবার আমার কোয়ালিটি অফ লাইফ অনেক স্যাক্রিফাইস হয়ে যাবে। তো অনেকগুলা ব্যাপার আসলে চলে আসে, যেই কারণে আপনি কখনোই এত সহজ করে বলতে পারবেন না যে দূর আমি বাসা কিনবো না, আমি ভাড়া থেকে জীবন কাটিয়ে দিব। ব্যাপারটা ওইরকম না। অনেক অনেক রিসার্চে দেখা গেছে কোয়ালিটি অফ লাইফ এবং হ্যাপিনেস ইন্ডেক্সে যারা তাদের রেসিডেন্স ওন করে তাদের মাত্রা অনেক অনেক বেশি কম্পেয়ার টু যারা তাদের রেসিডেন্স ওন করে না। এবং এরকম অনেক রিসার্চও হয়েছে যেগুলো দেখা গেছে যে এমন একটা এলাকা, যেই এলাকায় সবাই বাসার মালিক, ধরেন ওই এলাকায় 50টা বাসা আছে, ওই 50টা বাসায় যারা থাকে তারা সবাই ওই ফ্ল্যাটগুলোর মালিক, ভার্সেস আরেকটা এলাকা যেখানে 50টা বাসা আছে কিন্তু 30টার মধ্যে মালিক থাকে, বাকি 20টা ভাড়া দেওয়া। সেকেন্ড এলাকাটা যেখানে 20টা ভাড়া দেওয়া, ওই এলাকার কন্ডিশন, ওই এলাকার অ্যাটমসফেয়ার, ওই এলাকায় ক্রাইম রেট, ওই এলাকা কতটুকু ময়লা, কতটুকু পরিষ্কার, অনেক অনেক বাজে কম্পেয়ার টু যেটায় অ্যাকচুয়ালি 100% ওনাররা রেসিডেন্ট হিসেবে থাকে। সো অনেক অনেক ব্যাপার থাকে যে
ওগুলা আসলে এত সহজেই আপনি ইগনোর করে বলতে পারবেন না যে আমি ভাড়া থাকবো। তাহলে কথা হলো আমরা করব কি? আমরা তো চাইলেও আসলে বাসা কিনতে পারতেছি না। কারণ অঙ্ক করে আমরা দেখতে পারতেছি যে ম্যাথমেটিক্যালি এই জিনিসটা মেক সেন্স করে না যে আমি একটা বাসার মালিক হব। দেখেন ঢাকায় খুব বড় একটা সমস্যা আছে। বাংলাদেশের অনেকগুলো সিটিতেই হয়তো আছে, বাট ঢাকায় খুব বড় একটা সমস্যা আছে। যে সমস্যাটা নিয়ে খুব বেশি মানুষ কথাবার্তা বলে না। যেটা হলো ইনকাম ইনইকুয়ালিটি ভার্সেস এবিলিটি টু স্পেন্ড এর সমস্যা। পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মার্কেটে ইনকাম ইনইকুয়ালিটি আছে। 1%, 5%, 10% মানুষের কাছে যেই সম্পদ, বাকি 90%-এর যোগ দিলেও দেখা যায় এই সম্পদের সমান হবে না। পৃথিবীর প্রত্যেকটা মার্কেট, যেগুলো ক্যাপিটালিস্টিক মার্কেট সেগুলো আছে, ইভেন সোশ্যালিস্টিক মার্কেট যেগুলা, রাশিয়া বলেন, চায়না বলেন ইত্যাদি, ওইসব জায়গায় এই কাহিনী আছে। এটা নর্মাল। বাংলাদেশেও ইনকাম ইনইকুয়ালিটি আছে। কিছু মানুষের কাছে অনেক টাকা, অনেক মানুষের কাছে অনেক কম টাকা। কিন্তু ঢাকায় বা বাংলাদেশে একটা বড় সমস্যা আছে, যে সমস্যাটা অন্য অনেকগুলা বড় বড় মার্কেটে নাই। সেই সমস্যাটা হইল বড় লোকদের এবিলিটি টু স্পেন্ড অনেক লিমিটেড। এই কথার মানে কি? এই কথার মানে হলো ঢাকায় যদি আপনি অনেক বড় লোক হন, Investe nas criptomoedas mais populares sem comissões. Começa já com a Trading 212. We've begun our initial ascent into New York's JFK Airport. Turn the seatbelt sign back on. So ধরেন আপনার 50 কোটি টাকা আছে, বা আপনার 100 কোটি টাকা আছে, বা আপনার 200 কোটি টাকা আছে। এরকম অনেক মানুষ কিন্তু আছে ঢাকায় যাদের 50 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা আছে। এই মানুষগুলার এবিলিটি টু স্পেন্ড, খরচ করতে পারার জায়গা খুব কম। কারণ বাংলাদেশ এমন একটা দেশ না যেখানে আপনি চাইলেই অনেক খরচ করতে পারবেন। আমেরিকায় যদি আপনার 50 কোটি টাকা থাকে, আপনি কালকে একটা টেসলা কিনতে পারেন, পরশুদিন একটা প্রাইভেট জেট কিনতে পারেন, তারপরের দিন একটা রোলেক্স ঘড়ি কিনতে পারেন, তারপরের দিন অনেক মায়ামিতে আপনি একটা ভ্যাকেশনে যেতে পারেন। আপনার হাতে অপশন অনেক। বাংলাদেশে যদি হন, আপনি তো একটা টেসলা কিনতে পারবেন না, চালাবেন কোথায়, তাই না? রাস্তা ইনফ্রাস্ট্রাকচার রেডি না। আপনি চাইলেই একটা রোলেক্স কিনতে পারবেন না, আপনার সিকিউরিটি কনসার্ন আছে যে রোলেক্স পরে আমি বাইর হব, কেউ যদি চুরি করে তাহলে আমার কি হবে। আপনি চাইলেই বলতে পারবেন না যে ঠিক আছে আমি আমার দেশের ভিতরে ঘুরতে যাই, কারণ দেশের ভিতরে আপনি কই বা ঘুরতে যাবেন, ওই জায়গা হয়তো অত ডেভেলপ না, বা আপনার যে ইকোনমিক কন্ডিশন এখন ওইটার সাথে হয়তো ওই জায়গার টেস্ট এখন আর আপনার মিলে না। আপনি বলতে পারেন যে আমি বিদেশ যাব ঘুরতে, কোনো সমস্যা নেই। এবং এটা সত্য, বেশিরভাগ বাংলাদেশি বড় লোক যারা আছে তাদের একমাত্র স্পেন্ডিং এর যে এবিলিটি, সেটা ওইটাই যে সে বিদেশ যায়, এবং বিদেশ যায় সে খরচ করে। বিদেশ যাওয়াটাও বাংলাদেশিদের জন্য অনেক বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এমন একটা সময় হয়তো খুব তাড়াতাড়ি আসবে যখন বেশিরভাগ মানুষের জন্য বিদেশে ঘুরতে যাওয়ার অপশনও অনেক বেশি রেস্ট্রিক্টেড হবে। ওই আলাপ আমরা বাদ দিই, আমরা ধরে নিই হ্যাঁ একটা অপশন বাংলাদেশি বড় লোকদের আছে, যে তারা বিদেশ ঘুরতে যায়, এবং বিদেশ ঘুরতে যায় তারা অনেক টাকা খরচ করে। দেখেন প্রবলেম হলো যখন আপনি এরকম একটা ইকোনমিতে থাকবেন যেখানে আপনার ইনকাম অনেক, কিন্তু আপনার খরচ করার এবিলিটি আসলে নাই হতো, কারণ খরচ করার তো অপরচুনিটি নাই ওই মার্কেটটার ভিতরে, তখন একটা বড় সমস্যা হয়। বড় সমস্যাটা কি? বড় সমস্যাটা হলো এই বড়লোক মানুষগুলা ল্যান্ডে এবং অ্যাপার্টমেন্টে এবং স্টেবল অ্যাসেটে ইনভেস্ট করা শুরু করে, কারণ তাদের এক্সপেন্স করার কোনো অপশন নাই। ধরেন আপনার হাতে 50 কোটি টাকা আছে বা 100 কোটি টাকা আছে বাংলাদেশে, আপনি বিদেশে ঘুরতে গেলেন। আপনি তো ঘড়ি কিনবেন না, আপনি দামি গাড়ি কয়টাই বা কিনবেন, একটা কিনবেন, দুইটা কিনবেন, শেষ। আপনার হাতে আর তেমন কোনো অপশন নেই। এখন কি করবেন? আপনি ফ্ল্যাট কিনবেন, আপনি জমি কিনবেন। এখন ফ্ল্যাট আর জমি আপনি কোন জায়গায় কিনবেন? আপনার কাছে 50 কোটি টাকা আছে, আপনি তো ফ্ল্যাট আর জমি উত্তরবঙ্গে যায় কিনবেন না। আপনি ফ্ল্যাট আর জমি কিনবেন হয় অলরেডি এস্টাবলিশড মার্কেটে, সো গুলশান, বনানী, বারিধারা, যেসব জায়গা আমরা অলরেডি জানি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড, ওই জায়গাগুলায়। অথবা আপনি এমন এমন জায়গায় ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন যেসব জায়গায় আপনি জানেন যে উপরের দিকে যাচ্ছে। তো আপনি বসুন্ধরায় কিনবেন, পূর্বাচলে কিনবেন, জলশিরিতে কিনবেন, ইত্যাদি জানেন ওগুলো অ্যাপ্রিসিয়েশন হবে সামনে। এতে করে কি হয়? এতে করে যেটা হয়, দেখা যায় যে গুলশানের ভিতরে 10 জন মানুষেরই 50টা জমি, গুলশানের ভিতরে 10 জন মানুষেরই 30টা ফ্ল্যাট, বনানীর ভিতরে 15 জন বড় লোকেরই 40টা ফ্ল্যাট। অনেক এদের কিন্তু দোষ না, এমন না যে সে তো টাকা ইনকাম করছে এখন সে টাকা খরচ করবে, তার দোষ নাই যে তার কেন 40টা ফ্ল্যাট। প্রবলেম হলো আমাদের জায়গা এবং রিসোর্সেস এত লিমিটেড যে, এবং যাদের হাতে অনেক টাকা আছে তাদের এই টাকা খরচ করার অপশন এত কম যে তারা না চাইতেও তাদের টাকাটা ঘুরায় ফিরায় ল্যান্ডে, জমিতে, এরকম জায়গায় চলে আসে। এবং ল্যান্ড এবং জমিতে যখন এদের টাকাটা চলে আসে তখন কি হয়? তখন অ্যাভেইলেবিলিটি যেহেতু কমে যায়, গুলশানে ধরেন ফ্ল্যাটই আছে 100টা, তার মধ্যে বড় লোকরা যাদের যেহেতু টাকা দিয়ে আর কিছু করার নেই, তারা কিনে ফেললো তার মধ্যে 50টা, আর বাকি আছে 50টা। যেই বড় লোকরা কিনলো 50টা, তাদের বিক্রি করার সেল প্রেশার নাই কোনো, এক্স্যাক্টলি স্টক মার্কেটের মতো। তাদের তো টাকা আছে, এই 50টা তাদের আগামী বছরই বিক্রি করে দিতে হবে বা আগামী 5 বছরই বিক্রি করে দিতে হবে, এমন কোনো ব্যাপার না। তারা জমি কিনে ফালায় রাখছে, তারা ফ্ল্যাট কিনে ফালায় রাখছে, কিছু তাদের যায় আসে না। বাকি যেই 50টা আছে, এই 50টার দাম এই কারণে স্কাই রকেটের মতো বাড়ে, কারণ আমাদের স্কারসিটির কারণে, অ্যাভেলেবিলিটি কমে যাওয়ার কারণে, যেটা আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিক ইকোনমিক্স থেকে জানি, যে যখন কোনো কিছুর সাপ্লাই অনেক কম থাকে তখন ওই জিনিসের ডিমান্ড অনেক বেড়ে যায়।
এই কারণেই ওই ফ্ল্যাট এবং ওই ল্যান্ডগুলোর ডিমান্ড বেড়ে যায়, এই কারণে দাম ভয়ঙ্করভাবে বেড়ে যায়। প্রত্যেকটা ভালো ভালো মার্কেটে, পকেট অফ মার্কেট ধরেন গুলশান বনানী ইত্যাদি ইত্যাদি, এই জিনিসটা হচ্ছে। এবং এই কারণে এটা লিখে দেওয়া সম্ভব যে আপনি যদি একজন মধ্যবিত্ত ঢাকাবাসী হন এবং আপনার যদি প্ল্যান থাকে যে আপনি খুব ভালো একটা জায়গায় একটা ফ্ল্যাট কিনবেন, এই জিনিসটা বাস্তবায়ন করা আসলে অনেক ডিফিকাল্ট। কারণ আমরা অঙ্ক করে দেখতে পারতেছি যে যতই দিন যাচ্ছে প্রত্যেক বছরই এই জিনিসটা আগের বছরের থেকে কঠিন হচ্ছে। ইন্ডিয়ার কিছু কিছু মার্কেটে এই সিমিলার ব্যাপারটা ঘটছে, এবং ইন্ডিয়ার কিছু কিছু মার্কেটে যখন এই সিমিলার ব্যাপারটা ঘটেছে তখন ওইটা ট্যাকেল করার জন্য দুইটা কাজ করা হয়েছে। এক নম্বর কাজ হলো নতুন নতুন মার্কেট ডেভেলপ করা হয়েছে। একসময় আপনারা জানেন যে ইন্ডিয়ার